কৌতূহল সামলাতে না পেরে তপন নিচু হয়ে থলিটা হাতে তোলে। তুলতেই ভেতর থেকে মুদ্রার ঠকঠক শব্দ শোনা যায়। কাকা, কেনাকাটার আগে একটা কথা আছে। আমি রাস্তায় একটা চামড়ার থলি পেয়েছি। আজ সকালে এক বৃদ্ধকে খুব অস্থির দেখলাম। তিনি বারবার কোমর হাতড়াচ্ছিলেন। ভোরের নরম আলো, ছোট্ট গ্রামের কাঁচা রাস্তা, দূরে কুয়াশা, পাখির ডাক, ভেজা মাটির গন্ধ। শান্ত সকাল। ভোরের আলো ফুটতেই ছোট্ট গ্রামের ছেলে তপন বাঁশের ঝুড়ি হাতে বাজারের পথে বেরিয়ে পড়ে। কাঁচা রাস্তা ভেজা, ঘাসের ডগায় শিশির, আর চারদিকে এমন নীরবতা যে নিজের পায়ের শব্দও স্পষ্ট শোনা যায়। আজ একটু তাড়াতাড়ি বের হলাম। বাজারে আগে পৌঁছাতে পারলে ভালো দামে সবজি কিনতে পারবো। মা বলেছে লাউ, কাঁচামরিচ আর একটু ডাল আনতে। ঝুড়িটা খালি, ফেরার সময় যেন ভরে থাকে। এই তপন, এত সকালে একাই রওনা হয়েছিস নাকি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আজ হাটের দিন তো, একটু আগে গেলে ভিড় কম থাকে। ঠিক কথা। তবে রাস্তায় খেয়াল রাখিস, ভোরে কুয়াশায় অনেক কিছু চোখ এড়িয়ে যায়। হ্যাঁ ঠিকই। তুমি কি ক্ষেতের দিকে যাচ্ছ? হ্যাঁ, সেচের জল দেখতে হবে। আর শোনো, বাজার থেকে ফিরতি পথে আমার জন্য এক মুঠো লবণ আনিস তো। আনবো, তুমি টাকা পরে দিলেই হবে। তুই ভালো ছেলে রে, তাই তোকে সবাই ভরসা করে। ভরসা রাখলে কাজটা ঠিকমতো করতে ইচ্ছে করে। সুদেব জেঠু ধানের জমির দিকে নেমে গেলে তপন আবার একা হাঁটতে থাকে। দূরে বাজারের দিক থেকে মৃদু মানুষের আওয়াজ ভেসে আসে, কিন্তু এই পথের অংশটা এখনো ফাঁকা। বাঁকের কাছে এসে তপনের চোখে পড়ে রাস্তার ধারে পড়ে থাকা একটি পুরনো চামড়ার থলি। ধুলো মাখা, একটু ছেঁড়া, কিন্তু মুখটা শক্ত করে বাঁধা। এমন জিনিস এই ফাঁকা রাস্তায় দেখে সে থেমে যায়। এ আবার কি? কারো থলি নাকি? এই যে, কেউ আছেন? আপনার কিছু পড়ে গেছে। সে চারদিকে তাকায়। সামনে কেউ নেই, পেছনেও না। আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। থলিটা এভাবে ফেলে গেলে তো যে কেউ নিয়ে যেতে পারে। কৌতূহল সামলাতে না পেরে তপন নিচু হয়ে থলিটা হাতে তোলে। তুলতেই ভেতর থেকে মুদ্রার ঠকঠক শব্দ শোনা যায়। শব্দটা ছোট হলেও স্পষ্ট, আর তাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। মুদ্রা? থলির ভেতরে টাকা আছে নাকি? এত ভোরে এই রাস্তায় টাকার থলি পড়ে আছে? যদি অনেক টাকা থাকে? সে থলিটা কানের কাছে নিয়ে আবার হালকা নাড়ায়। থক থক, ঠন ঠন, নিশ্চয়ই ধাতব মুদ্রা। ছোট্ট গ্রামের দরিদ্র এক ছেলের কাছে এমন শব্দ অচেনা নয়, কিন্তু এতগুলো একসঙ্গে শোনার অভিজ্ঞতা বিরল। এটা যার, সে এখন নিশ্চয়ই খুব চিন্তায় আছে। কিন্তু মালিক কে? এই পথে তো সবাই বাজারেই যায়। থলি হাতে দাঁড়িয়ে তপনের মনে একসঙ্গে অনেক ভাবনা আসে। বাড়িতে টাকার টান, মায়ের কষ্ট, নিজের ছোট ছোট ইচ্ছে, সব যেন এক মুহূর্তে সামনে এসে দাঁড়ায়। এই টাকা দিয়ে কত কিছু করা যেত। মায়ের জন্য ওষুধ, নতুন চটি, ঘরের চালও মেরামত করা যেত। কিন্তু এটা তো আমার না। যদি আমি নিয়ে যাই, কেউ জানবেও না হয়তো। না, তবু জানবে একজন, আমি নিজে। সে থলিটার গিটের দিকে তাকায়, আবার হাত সরিয়ে নেয়। খুলে দেখা লোভ হচ্ছে, কিন্তু ভেতরে কি আছে সেটা জানার চেয়ে এখন বড় প্রশ্ন, এটা ফেরত দেওয়া যাবে কিনা। আগে মালিককে খুঁজতে হবে। আরে তপন, দাঁড়িয়ে আছিস কেন? বাজারে যাবি না? যাব পিসি, কিন্তু একটা থলি কুড়িয়ে পেলাম। মনে হচ্ছে কারো টাকার থলি। টাকার থলি? কোথায় পেলি? এই বাঁকের ধারে, শুকনো পাতার পাশে। কাউকে দেখলাম না। হুম, ভোরে তো অনেকেই বাজারে যায়, কারো হাত ফসকে পড়ে থাকতে পারে। আমি ভাবছি বাজারে গিয়ে খোঁজ নেব। ঠিক কাজ, তবে সাবধানে থাকিস। কেউ মিথ্যে দাবি করলেও বুঝে শুনে দিবি। সেটাই তো ভাবছি, সত্যিকারের মালিককে কিভাবে চিনব। যে হারিয়েছে সে থলির চেহারা, গিট, ভেতরের জিনিস সব বলতে পারবে। হ্যাঁ, তাহলে বুঝতে সহজ হবে। তুই চাইলে বাজারের মোড়ে শ্যামল কাকার দোকানে গিয়ে দাঁড়া, সবাই ওখান দিয়ে যায়। ভালো কথা পিসি, আমি ওখানেই আগে খোঁজ করব। শিলাপিসি এগিয়ে গেলে তপন থলিটা শক্ত করে ধরে।
তার মুখে এখন আর শুধু বিস্ময় নেই, দায়িত্বের ছাপও স্পষ্ট। বাজারের মোড়ে পৌঁছে তপন দেখে দোকানিরা পসরা সাজাচ্ছে, ক্রেতারা আসতে শুরু করেছে। এই ভিড়ের মধ্যে হারানো জিনিসের খবর দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ও তপন, আজ বেশ সকালে। কি নেবে? কাকা, কেনাকাটার আগে একটা কথা আছে। আমি রাস্তায় একটা চামড়া থলি পেয়েছি। থলি পেয়েছিস? ভেতরে কি আছে? খুলে দেখিনি, তবে নাড়ালে মুদ্রার শব্দ হচ্ছে। খুলে দেখিনি, তবে নাড়ালে মুদ্রার শব্দ হচ্ছে। তাহলে খবর দিতে হবে। কেউ হারিয়ে থাকলে খুঁজতে আসবেই। আমি চাই যে সত্যি হারিয়েছে শুধু তাকেই দিই। ঠিক বলেছিস, আগে লোকটাকে থলির চিহ্ন বলতে হবে। দোকানের সামনে দাঁড়ানো দু একজন ক্রেতা কথাটা শুনে এগিয়ে আসে। মুহূর্তে থলি পাওয়ার খবর ছোট্ট ভিড়ের মধ্যে ছড়িয়ে পড়ে। কই দেখি কেমন থলি। না, দূর থেকে দেখাতে পারি, কিন্তু হাতে দেব না। আগে বলুন কার? আমার না, আমি তো শুধু জানতে চাইলাম। আজ সকালে এক বৃদ্ধকে খুব অস্থির দেখলাম। তিনি বারবার কোমর হাতড়াচ্ছিলেন। কে ছিলেন? চিনতে পেরেছেন? মনে হলো পাশের চরপাড়ার মানুষ। তিনি কি এই বাজারেই এসেছিলেন? হ্যাঁ, কিন্তু তারপর কোথায় গেলেন জানি না। তপন, তুই এখানেই থাক। কেউ খুঁজতে এলে আগে প্রশ্ন করবি। আচ্ছা কাকা, আর যদি কেউ ঠিকমতো বলতে না পারে? তাহলে দিবি না। সততা মানে শুধু ফেরত দেওয়া না, ঠিক মানুষের হাতে দেওয়াও। ঠিক বলেছে। তপন দোকানের বেঞ্চের পাশে দাঁড়িয়ে থলিটা বুকে চেপে রাখে। বাজারের কোলাহল বাড়ে, আর তার অপেক্ষাও ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। কিছুক্ষণ পর ভিড় সরিয়ে এক বৃদ্ধ এগিয়ে আসেন। তার চোখে দুশ্চিন্তা, কপালে ঘাম, আর হাঁটার ভঙ্গিতে এমন তাড়া যেন তিনি খুব জরুরি কিছু হারিয়েছেন। এখানে কি কেউ একটা থলি পেয়েছে? চামড়ার পুরনো থলি পেয়েছি, কিন্তু আগে বলুন থলিটা কেমন? বাদামি রঙের, মুখে কালো সুতোয় গিট, এক পাশে চামড়া ছেঁড়া। ভেতরে কি আছে? কয়েকটা রূপার মুদ্রা, কিছু তামার পয়সা, আর একটা ছোট কাগজ। কাগজে আমার দেনার হিসাব লেখা। কাগজে কি লেখা আছে বলতে পারবেন? 3 সের ধান, 1 জোড়া দড়ি, আর ওষুধের দাম আজই মেটানোর কথা ছিল। 3 সের ধান, 1 জোড়া দড়ি, আর ওষুধের দাম আজই মেটানোর কথা ছিল। থলিটা কোথায় হারিয়েছেন মনে আছে? বাজারে আসার পথে বাঁকের কাছে হয়তো পড়ে গেছে। আমি তখন গরুর গাড়ি এড়াতে সরে দাঁড়িয়েছিলাম। তাহলে থলিটা আপনারই হওয়ার কথা। বাবা, যদি সত্যি পেয়ে থাকো আমায় ফিরিয়ে দাও। এই টাকায় আমার স্ত্রীর ওষুধ কিনতে হবে। বৃদ্ধের কণ্ঠ কেঁপে ওঠে। রফিক এক মুহূর্ত থলি হাতে স্থির থাকে, যেন নিজের ভেতরে শেষ পরীক্ষাটাও সেরে নিচ্ছে। এই নিন, আমি রাস্তায় পেয়েছিলাম। ভেবেছিলাম যার হবে সে ঠিক চিনে বলতে পারবে। ঈশ্বর তোকে ভালো রাখুন বাবা। আমি ভেবেছিলাম সব শেষ। দেখলেন তো, এখনো সৎ মানুষ আছে। তোমার নাম কি বাবা? আমার নাম তপন। তপন, তোমার এই উপকার আমি ভুলব না। উপকার না জেঠু, এটা আপনার জিনিস, আপনার কাছেই থাকা উচিত। তবু একটা কথা বলি, সব হারিয়ে গেলে মানুষ টাকার জন্য কাঁদে, আর বিশ্বাস হারালে মানুষের জন্য। আজ তুমি দুটোই বাঁচালে। চারপাশের লোকজন নরম গলায় প্রশংসা করে। তপন লজ্জা পেয়ে হালকা মাথা নিচু করে, কিন্তু তার মুখে এক ধরনের শান্তি ফুটে ওঠে। ঘটনা শেষ হয়ে গেলেও বৃদ্ধ যেন আরও কিছু বলতে চান। তিনি থলিটা বুকের কাছে চেপে ধরে তপনকে থামান। বাজারের শব্দের মাঝেও তার কণ্ঠ এবার নিচু কিন্তু গভীর। বাবা তপন, এই থলিতে শুধু মুদ্রা নেই, ওই ছোট কাগজটার সঙ্গে আরেকটা জিনিসও ছিল। আর একটা জিনিস কি ছিল? একটা পুরনো চিহ্ন আঁকা পাতলা তামার টুকরো। বহু বছর ধরে এটা আমি লুকিয়ে রেখেছি। তামার টুকরো? সেটা কি খুব দামি? দামে নয়, রহস্যে। এটা আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম। তিনি বলতেন এই চিহ্ন আমাদের গ্রামের পুরনো কুয়ার সঙ্গে জড়িত। গ্রামের পুরনো কুয়া, যেটা জঙ্গলের ধারে? হ্যাঁ, অনেকে ভাবে ওটা শুকনো কুয়া, কিন্তু আমার বাবা বলতেন ওখানে হারানো জিনিসের গল্প লুকিয়ে আছে। এ আবার কেমন কথা? আমি তো এমন কিছু শুনিনি। সবাই শোনে না দাদা,
কিছু গল্প শুধু সৎ মানুষের সামনে পথ খুলে দেয়। আপনি কি বলতে চাইছেন ওই চিহ্নের সঙ্গে কুয়ার কোনো সম্পর্ক আছে? আছে। আর থলি ফিরে পাওয়ার পর মনে হচ্ছে চিহ্নটা যার দেখা উচিত সে হয়তো তুই। আমি? কিন্তু কেন? কারণ লোভের সামনে যে থামে সে সাধারণ, আর লোভের সামনে যে সোজা দাঁড়ায় তার হাতেই রহস্য নিরাপদ থাকে। বৃদ্ধ থলির ভেতর হাত ঢুকিয়ে কিছু বের করতে যান, কিন্তু হঠাৎ থেমে চারদিকে তাকান, যেন ভিড়ের মধ্যে কাউকে দেখে তিনি অস্বস্তি বোধ করেছেন। না, এখানে নয়, কেউ আমাদের কথা শুনছে। কে শুনছে? আজ সন্ধ্যায় সূর্য তোবার আগে জঙ্গলের ধারের পুরনো কুয়ার কাছে আসিস। একা আসিস। ওকে একা পাঠাবেন? ব্যাপারটা শুনে তো অদ্ভুত লাগছে। অদ্ভুতই বটে, কিন্তু আজ যে থলি হারিয়েছিলাম মনে হচ্ছে সেটা কেবল হারানো থলি ছিল না, কেউ যেন এটা কেড়ে নিতে চাইছিল। আপনি কি বিপদে আছেন? হয়তো। আর যদি আমি ঠিক হই তবে আজকের সকালটা শুধু শুরু, আসল রহস্য এখনো খোলা বাকি। বৃদ্ধ দ্রুত ভিড়ের মধ্যে মিশে যান। রফিক স্থির দাঁড়িয়ে থাকে, ঝুড়ি হাতে, চোখে বিস্ময় আর কৌতূহল। বাজারের কোলাহল আগের মতোই, কিন্তু তার কাছে পৃথিবীটা হঠাৎ অন্যরকম মনে হয়। পুরনো কুয়া, তামার চিহ্ন, আর কেউ আমাদের কথা শুনছিল। সন্ধ্যার আগে আমাকে যেতেই হবে। সবাই শুনেন, এই যে থলিটা এটা আমার, আর এই ছেলে তপন এটা চুরি করেছে। আরে তপন নাকি? ও তো চুপচাপ ছেলে। আমি চুরি করি নাই, আমি থলিটা কুড়াইছিলাম। কুড়িয়েছিলি? তাহলে সোজা আমার হাতে দিলি না কেন? আমি আগে বুঝতে চাইছিলাম এটা কার। মিথ্যা কথা, চোরেরা এমন করেই কথা ঘোরায়। লোকজনের গুঞ্জন একটু জোরে ওঠে। রফিক একবার দূরে তাকিয়ে মাকে দেখে। মা কিছু বলেন না, শুধু দুই হাত জড়িয়ে দাঁড়িয়ে থাকেন, যেন ভেঙে না পড়ার চেষ্টা করছেন। আমার ছেলে ভুল করতে পারে, কিন্তু চুরি করবে না। আহারে, মায়ের কথা তো মাই বলবে। বিচার মায়ের কান্নায় হয় না, প্রমাণে হয়। থলি আমার হাতে, আর ছেলেটা ধরা পড়ছে। আমি ধরা পড়িনি, আমি নিজেই এসেছি। একটু ধীরে কথা বলুন সবাই, ছেলেটাকে বলতে দিন। বলো, কি বলবে? আমি বাজারে একটা বুড়ো মানুষের থলি পেয়েছিলাম। থলির গায়ে তামার মতো দাগ ছিল। তামার দাগ? এখন আবার নতুন গল্প শুরু করেছে। কল্পনা, ওই মানুষটা আমাকে সন্ধ্যায় পুরনো কুয়ার কাছে যেতে বলছিল। পুরনো কুয়া? বিচারখানাকে ভূতের আসর বানাস না তপন। বাতাসে এখন কাঁচা উত্তেজনা। কেউ তপনকে বিশ্বাস করতে চায়, কেউ আগেই রায় দিয়ে ফেলেছে। বটগাছের ছায়া নড়ছে, আর সেই ছায়ার মতোই সন্দেহ এক মুখ থেকে আরেক মুখে সে সরে যাচ্ছে। তপন, পরিষ্কার করে সব বল। থলি কোথায় পেয়েছিলি? তারপর কি হয়েছে? বাজারের ভিড়ের পাশে পেয়েছিলাম। আমি থলি খুলে দেখি ভেতরে টাকা আর একটা কাগজ ছিল। কাগজ? কই কাগজ কই? কাগজটা পরে আর পাইনি। তাহলে তো কথাই শেষ। টাকা লুকিয়েছিস, কাগজ গায়েব করেছিস, এখন বাজার জন্য গল্প বানাচ্ছিস। না, আমি মিথ্যা বলছি না। কাগজটা কেমন ছিল মনে আছে? পুরনো, ভাঁজ করা, তাতে গোল চিহ্ন ছিল, তামার মতো রং। অমিত, তোমার থলিতে এমন কাগজ থাকে নাকি? আমার থলিতে কি থাকে সেই হিসাব আমি গ্রামকে দিতে যাব নাকি? রাগ করবেন না, প্রশ্ন উঠলে জবাব দিতেই হয়। প্রধান বাবু, আমার ছেলের গলায় ভয় আছে, কিন্তু মিথ্যা নাই। ভয় তো চোরেরই বেশি থাকে। যদি আমি চোর হতাম তাহলে আজ এখানে দাঁড়াতাম না। কথাটা মন্দ বলনি। দাঁড়িয়েছে কারণ ধরা পড়েছে। তুমি থলি হারিয়েছিলে কবে? গতকাল সকাল। আর তুমি বিচার ডাকলে আজ সকালেই? এত তাড়া কেন? চোরের বিচার দেরি করলে চোর সাহস পায়। ভিড়ের পেছনে দু একজন মুখ চাওয়াচাওয়ি করে। অমিত গলায় জোর আছে, কিন্তু তার কথার ভেতরে এক ধরনের অস্থিরতাও টের পাওয়া যায়।
তপন সেটা দেখে বুকের ভেতর জমে থাকা ভয়টাকে একটু সামলাতে চেষ্টা করে। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, থলির গায়ে যে তামার চিহ্ন, সেটা আপনি কিভাবে চিনলেন অমিত কাকা? আপনি তো একবারও বলেননি আগে। হ্যাঁ রে, এই কথাটা তো ঠিক। আমি নিজের জিনিস চিনব না? ঠিক তখনই ভিড়ের পেছন থেকে পরিচিত এক কাপা কণ্ঠ ভেসে আসে। তপন মাথা তুলে তাকায়। গতকালের সে বৃদ্ধ ধীরে ধীরে সামনে আসতেন, চোখে ক্লান্তি কিন্তু কথায় দৃঢ়তা। থামুন! ওই থলি অমিতের না, থলি আমার। আরে, এই সেই বুড়া মানুষ। আপনি কে তা আগে বলুন। আমি পাশের চরগ্রাম থেকে এসেছি। গতকাল বাজারে আমারই থলি হারায়। আমি এই লোকটার কথাই বলছিলাম। আপনার কাছে কি প্রমাণ আছে যে থলি আপনার? থলির ভেতরের সেলাই আমি নিজে করেছি। নিচের কোণায় নীল সুতে আছে, আর ভেতরে গোপন আস্তরণে একটা তামার টুকরো সেলাই করা। থলি খুলে দেখা হোক। এইসব নাটকের দরকার নেই। দরকার আছে, থলি দাও। অমিত একটু থামে, তার আঙুল শক্ত হয়ে ওঠে। তারপর অনিচ্ছায় থলিটা এগিয়ে দেয়। মজিদ কাকা থলির কোণা উল্টে ধরতেই সত্যি সত্যি নীল সুতা সেলাই দেখা যায়। নীল সুতো তো আছেই, আর এই যে ভেতরে শক্ত কিছু লাগানো, ওইটাই তামার টুকরো। চিহ্ন হিসেবে রেখেছিলাম। এইসব আগে থেকেই জানা থাকতে পারে। তাহলে আরেকটা বলি, ভেতরে মোট ৪৭ টাকা ছিল, আর ছিল ভাঁজ করা কাগজ। কাগজে ৩ জন মানুষের ধার দেনার হিসাব। কাগজ কই? কাগজটাই আসল, আর সেই কাগজে অমিতের নামও আছে। মিথ্যা, মিথ্যা, মিথ্যা! তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? কারণ সে আমার কাছে ধার নিয়েছিল, কিন্তু ফেরত দেয়নি। কাগজটা পেলে তার মিথ্যা ধরা পড়ত। আমি কারো থেকে ধার করিনি। কাগজ যদি নাই থাকে, থলি আপনার হাতে এসেছে কিভাবে? নীরবতা এমন ঘন হয়ে আসে যে পাতা নড়ার শব্দও আলাদা করে শোনা যায়। তপন বুঝতে পারে এখন চুপ থাকলে সে হারবে, আর সত্যি বললে হয়তো কাঁপবে, কিন্তু বাঁচবে। গতকাল বাজারে আমি বৃদ্ধ লোকটির পিছনে একজনকে হাঁটতে দেখলাম। আমি তার মুখ দেখতে পাইনি, কিন্তু তার লুঙ্গির কিনারে একটি লাল পাড় ছিল। অমিতের লুঙ্গিতেও তো লাল পাড় আছে। গ্রামের অর্ধেক মানুষের লুঙ্গিতে লাল পাড়? ঠিক, তাই আমি তখন কিছু বলিনি। কিন্তু পরে যখন তুমি থলির তামার চিহ্নের কথা নিজেই বললে, তখন বুঝলাম তুমি আগে থেকেই জানতে। অমিত, এই কথার জবাব দাও। আমি বাজারে লোকজনের মুখে শুনেছি। আমি কারো সামনে তামার টুকরার কথা বলিনি, শুধু রফিককে বলেছিল। তাহলে তো ফাঁস হয়ে গেল। আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিলেন কেন? আমি শুধু থলিটা পেয়েছিলাম। তুমি এটা পাওনি, বরং ছিনিয়ে নিয়েছো। রাগের মাথায় ভুল হয়েছে। ধার ছিল ঠিকই, কিন্তু আমি ভেবেছিলাম কাগজটা হাতে আসলে পরে সামলাতে পারি। ফুল্লা, এটা অন্যায়, আর সেই অন্যায় ঢাকতে তুমি নির্দোষ ছেলেটার নাম দিলে। আমি লজ্জিত। আমাকে চোর বলার আগে একবার জিজ্ঞাসা করতে পারতে। অমিতের কাঁধ নুয়ে পড়ে। ভিড়ের ফিসফাস এবার অন্যরকম, অভিযোগের নয়, লজ্জার। তপনের মা চোখ মুছেন, আর তপন প্রথমবারের মতো বুক ভরে শ্বাস নেয়। গ্রামের সামনে কথা দাও, বৃদ্ধর ধার শোধ করবেন, আর তপনের কাছে মাফ চাইবেন। আমি ক্ষমা চাই তপন, তোমার মানহানি করেছি। আমি কষ্ট পেয়েছি, তবু তুমি সত্যি বলেছ, এইটাই ভালো। বিচার শেষের দিকে গড়ায়। সকালটা যেভাবে শুরু হয়েছিল তার চেহারা এখন আর সেই রকম নেই। অপমানের ভার পুরো মুছে যায় না, কিন্তু সত্য প্রকাশ পেলে মানুষের চোখের দৃষ্টি বদলে যায়। বিচার শেষের দিকে গড়ায়। সকালটা যেভাবে শুরু হয়েছিল তার চেহারা এখন আর সেই রকম নেই। অপমানের ভার পুরো মুছে যায় না, কিন্তু সত্য প্রকাশ পেলে মানুষের চোখের দৃষ্টি বদলে যায়। আমি খুব ভয় পেয়েছিলাম মা। বাবা, তুই পালাসনি, এই জন্যই আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারলি। ভয় পেলে দোষ নেই, মিথ্যার কাছে হার মানলে দোষ। এটাই বড় কাজ। অনেক বড় মানুষও এই জায়গায় ভেঙে পড়ে। গ্রামের ছেলেপুলেরা আজ একটা কথা শিখুক, সত্যের দাম দিতে হয়,
কিন্তু মিথ্যার দাম শেষে আরো বেশি। মশাই, আমি ধার শোধ দেব, আর কাগজটা আমি লুকিয়ে রেখেছিলাম, দুপুরের মধ্যে এনে দেব। টাকা পরে দেবে, আগে মানুষের বিশ্বাস ফেরত দাও। আর কারো নামে মিথ্যা দোষ দেবে না। বটতলার ভিড় ধীরে ধীরে সরে যায়। তপন মায়ের পাশে এসে দাঁড়ায়। সকালের রোদ পাতার ফাঁক দিয়ে তার মুখে পড়ে। সেখানে এখনো ক্লান্তি আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক নতুন দৃঢ়তা। চলো মা, বাড়ি যাই। আজ মনে হয় বুকটা হালকা।